জাতীয় স্মৃতিসৌধ জিয়া উদ্যানের স্পিকার ডেপুটি স্পিকারের শ্রদ্ধা বললেন, সংসদে স্লোগান রীতি বহির্ভূত, প্ল্যাকার্ড প্রদর্শনকে অসংসদীয় আচরণ বলছেন বিশ্লেষক। কোনো তদবির নয়, সব ক্ষেত্রে মেধার গুরুত্ব দেবে সরকার, জানালেন মির্জা ফখরুল। দেশের মানুষ আর প্রতিহিংসার রাজনীতি চায় না, বললেন ডক্টর শফিকুর রহমান। এবার কেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার, আপাতত নেওয়া হচ্ছে না সিঙ্গাপুর। হাসপাতালে গিয়ে রাজনৈতিক উপদেষ্টার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী। সংঘাতের অজুহাতে ভোজ্য তেলের বাজারে অস্থিরতা, খাতুনগঞ্জে মনে বেড়েছে 200 টাকা। ছুটির দিনেও ফিলিং স্টেশনে ভিড়, অপেক্ষা করেও চাহিদা মতো জ্বালানি না পাওয়ার অভিযোগ। এবং সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো বরকনের বাড়িতে মাতম, 14 জনের মধ্যে খুলনায় 4 জনের দাফন, বাকিরা বাগেরহাটে চিরনিদ্রায় শায়িত। জনপথের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। জাতীয় স্মৃতিসৌধ জিয়া উদ্যানে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার। শ্রদ্ধা জানানোর পর হাফিজ উদ্দিন আহমদ বলেন, অনেক ত্যাগের পর গণতান্ত্রিক সংসদ প্রতিষ্ঠা হয়েছে। ওয়াকআউট গণতান্ত্রিক চর্চার অংশ হলেও সংসদে স্লোগান দেয়া রীতি বহির্ভূত বলে মন্তব্য করেন তিনি। শুক্রবার সকালে মহান মুক্তিযুদ্ধে শহীদ জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ এবং ডেপুটি স্পিকার কায়সার কামাল। শহীদ বেদিতে প্রথম শ্রদ্ধা জানান স্পিকার, এরপর ফুল দেন ডেপুটি স্পিকার। রীতি অনুযায়ী পরিদর্শন বইতেও মন্তব্য লিখেছেন তারা। আনুষ্ঠানিকতা শেষে সৌধ প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনসভার প্রধান। সুশৃঙ্খল সংসদ গড়ার প্রত্যয় জানিয়ে স্পিকার বলেন, ওয়াকআউট গণতান্ত্রিক চর্চার অংশ হলেও অধিবেশন কক্ষে স্লোগান দেওয়া গ্রহণযোগ্য নয়। অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা গণতান্ত্রিক ব্যবস্থা পেয়েছি। আমরা আশা করব জনগণের স্বপ্নের সেই বাংলাদেশ আমরা ক্রমে ক্রমে উপহার দিতে সক্ষম হব। ওয়াকআউট একটি প্রচলিত রীতি, এটি সবসময় হয়ে থাকে। আমরা যখন বিরোধী দলে ছিলাম আমরাও করেছি। তবু আমি বলবো তারা মোটামুটি শৃঙ্খলাবদ্ধ ছিল। তবে সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটি সংসদের রেওয়াজের বাইরে। বেলা 12টার কিছু আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান তারা। কবর জিয়ারত শেষে কথা বলেন হাফিজ উদ্দিন আহমেদ, জানান নিরপেক্ষ ভূমিকায় সংসদ পরিচালনাই তাদের লক্ষ্য। সরকার এবং বিরোধী দল যাতে সম্মিলিতভাবে স্মুথলি জাতীয় সংসদের কার্যক্রম বাস্তবায়িত করতে পারে সে ব্যাপারে আমরা নিরপেক্ষভাবে আম্পায়ারের ভূমিকা পালন করব। সরকার ও বিরোধী দলের কার্যকর সংসদীয় চর্চায় জাতির আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে আইনসভায়, এমন প্রত্যাশা জানিয়েছেন স্পিকার ও ডেপুটি স্পিকার। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। কোনো তদবির নয়, সরকার সব ক্ষেত্রে মেধার গুরুত্ব দেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঠাকুরগাঁও জেলা সমিতি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। চাকরির বাজার নিয়ে তিনি বলেন, তরুণদের আত্মকর্মসংস্থান তৈরির জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। এ সময় নিজ জেলা ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় ও 4 লেন মহাসড়ক নির্মাণ সহ নানা অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দেন মির্জা ফখরুল। আমাদের ছেলেরা খালি ঘুরে ঘুরে চাকরি খুঁজে, শুধু চাকরি তো পাওয়া যাবে না, চাকরি তো অসম্ভব। এর জন্য আমাদেরকে নিজেদের সেলফ এমপ্লয়মেন্ট করতে হবে, আমাদের ইনভেস্টমেন্ট করতে হবে, ছোট ছোট ইস্যুগুলো কাজ করতে হবে। মেরিটোক্রেসিকে প্রাধান্য দিতে হবে, মেধাকে প্রাধান্য দিতে হবে। আমরা খালি অমুকের ভাই একটু বলে দেন, আমি ওকে বিশ্বাস করি সকাল 6টা থেকে রাত্রি 12টা পর্যন্ত খালি তদবির, এবং সেই তদবিরগুলো হচ্ছে আমরা পোস্টিং এই সমস্ত দরকার আছে সেগুলো করতে হবে। সেগুলোকে যদি আমরা প্রথম গুরুত্ব দিই তাহলে তো আমরা মুশকিল হবে। দেশের মানুষ আর প্রতিহিংসার রাজনীতি দেখতে চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির এবং বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। পিলখানা হত্যাকাণ্ডে এবং জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি। শুক্রবার রাজধানীর বিজয়নগরে একটি হোটেলে পিলখানা হত্যাকাণ্ড এবং জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে যোগ দেন জামায়াত আমির। এ সময় বলেন, পিলখানা হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে এক নজিরবিহীন ঘটনার আসল রহস্য লুকাতে ভুক্তভোগীদেরকেই দোষীর কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল।
এমন একটা দেশ, একটা জাতি আমাদেরকে দান করুন যেখানে আর প্রতিহিংসার রাজনীতি চলবে না, মিথ্যাচারিতা, ধোঁকাবাজি রাজনীতির নামে আর ব্যবসা হয়ে দাঁড়াবে না, যেখানে রাজনীতি ব্যবসার পণ্য হবে না, যেখানে জনগণ আর কারো দাসে, মানসিক দাসে পরিণত হবে না। ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছে। এর আগে এভার কেয়ার হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত 11 মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ভর্তি করা হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। দুপুরে অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে এভার কেয়ারে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। ঘণ্টাব্যাপী সেখানে অবস্থান করে খোঁজখবর নেন মির্জা আব্বাসের। পরে জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রধানমন্ত্রীর বরাতে জানান মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড। প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব মির্জা আব্বাস সাহেবের শারীরিক খোঁজখবর নিয়েছেন। উনি যেটুকু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে দেখে এসে বলেছেন যে তার একটা অপারেশন প্রয়োজন। এদিকে মির্জা আব্বাসকে দেখতে যান বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন এবং এনসিপি নেতা আক্তার হোসেন। আশা প্রকাশ করেন দ্রুত সুস্থ হয়ে সংসদে ফিরবেন মির্জা আব্বাস। আমরা তার পরিবারের সাথে কথা বলেছি, আমরা তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছি, আমরা তার জন্য দোয়া করি। এদিকে দেশবাসীর কাছে মির্জা আব্বাসের সুস্থতা কামনায় দোয়া চেয়েছে তার পরিবার। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। ভারতে অবস্থানরত শেখ হাসিনার কর্মকাণ্ডের লাগাম টানলে দুদেশের সম্পর্কে বাধা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। হাদি হত্যার আসামিদের ফিরিয়ে আনার ব্যাপারে ভারতের সঙ্গে কথা চলছে বলেও জানান তিনি। আর শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে যোগ্যদের রাখা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। শুক্রবার নিজ নিজ জেলা পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তারা। সিলেট সার্কিট হাউসে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতে বসে শেখ হাসিনা সন্ত্রাসী কোনো পদক্ষেপ না নিতে পারে সে বিষয় নিশ্চিত করলে দুই দেশের সম্পর্কে কোনো বাধা নেই। কথা বলেন হাদি হত্যার অপরাধীদের ফিরে আনার বিষয়েও। ওখানে পালিয়ে যাওয়া সন্ত্রাসী শেখ হাসিনা আছে, তাদের আশ্রয়ে, তো ওখানে যাতে ওখান থেকে সে কোনো কিছু এমন সন্ত্রাসী পদক্ষেপ না নিতে পারে যাতে আমাদের দেশের ভিতরে কোনো ডিস্টেবিলাইজেশন তৈরি করতে পারে। তো এইটা যদি রিস্ট্রেইন করে ভারত রাখে তাহলে তাদের সাথে সম্পর্কতে আমাদের কোনো বাধা নাই। হাদি হত্যাকারীদের বিচারে এই সরকার অবশ্যই অগ্রাধিকার দিবে এবং এটা নৃশংস একটা হত্যাকাণ্ড। দিনাজপুরের প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচি উদ্বোধন এলাকা পরিদর্শন করেন সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। বলেন, এই কর্মসূচির উদ্বোধন হলে আর্থিকভাবে লাভবান হবেন কৃষক। খালগুলি নাব্যতা বৃদ্ধি করা এবং খালের যদি পানি নিষ্কাশনটা যাতে সহজ হয়, পানি যাতে বর্ষাকালে ধরে রাখা যায়, শুকনোর সময় যাতে সেই পানিকে ইউজ করা যায়। চাঁদপুরের কচুয়ায় শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার মান উন্নয়নে সরকার কাজ করছে। ম্যানেজিং কমিটি অর্ধ শিক্ষিত নয়, এই ক্ষেত্রে যাদের অবদান আছে তাদেরকে নিয়ে কমিটি করার চিন্তাভাবনা চলছে। শিক্ষাগত যোগ্যতা ধাপে ধাপে ঠিক আছে কিনা এইটা চেক করার জন্য স্ব বোর্ড যাচাই বাছাই করে উপযুক্ত ব্যক্তি, শিক্ষিত, সমাজসেবী, শিক্ষা অনুরাগী যাচ্ছে কিনা সেইটা আমরা চিন্তা করছি। এছাড়া নতুন ও যুগোপযোগী পদ্ধতিতে পরীক্ষা নেয়ার উদ্যোগের কথা জানান শিক্ষামন্ত্রী। শিক্ষাগত যোগ্যতা লাগে। তানজিল হাসনাত, সময় সংবাদ। জনপদের সময় আরো থাকছে। জাতীয় গ্রিডে ত্রুটির কারণে আশুগঞ্জের 2টি ইউনিট থেকে বিদ্যুৎ বন্ধ। 570 মেগাওয়াট সরবরাহ ঘাটতি স্বাভাবিক করার লক্ষ্যে কাজ করছেন প্রকৌশলীরা। মধ্যপ্রাচ্য সংঘাতকে পুঁজি করে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে অস্থির ভোজ্য তেলের বাজার। সপ্তাহ ব্যবধানে মন প্রতি 200 টাকা পর্যন্ত বেড়েছে দাম। মূল্যবৃদ্ধির পেছনে অসাধু ব্যবসায়ী ও বাজার কারসাজিকে দুষছেন বিশেষজ্ঞরা। ফেরদৌস লিপের রিপোর্ট।
দেশে বছরে ভোজ্য তেলের চাহিদার প্রায় 90% আমদানি করা হয়, প্রধানত ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে সয়াবিন এবং ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া থেকে পাম অয়েল আমদানি হয়। কিন্তু চলমান ইরান যুদ্ধের অজুহাতে গেল এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের ভোজ্য তেলের দাম বেড়েছে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে। এর মধ্যে সয়াবিনের দাম মণপ্রতি 150 টাকা এবং পাম অয়েলের দাম 200 টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়া ব্যবসায়ীদের অভিযোগ, বাজারে চিনির সরবরাহের গতিও কমিয়ে দিয়েছে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। সরবরাহ একটু স্লো, মিলের ডেলিভারি সিরিয়ালের কারণে। ইন্টারন্যাশনাল বাজারে, যুদ্ধের বাজারে সমস্যাগুলোর কারণে মূলত বাড়ছে। এদিকে জ্বালানি সংকটকে ইস্যু করে এরই মধ্যে পরিবহন ভাড়া বেড়েছে দাবি করে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলছেন এরও প্রভাব পড়বে ভোগ্যপণ্যের দামে। প্রতি গাড়িতে 5-6,000, 8,000, 10,000 পর্যন্ত গাড়ি ভাড়া বাড়ছে। অর্থনীতিবিদরা বলছেন আন্তর্জাতিক বাজারে বড় পরিবর্তন না হওয়ার পরেও দেশের বাজারে দাম বেড়ে যাওয়া সুযোগ সন্ধানী ব্যবসায়ীদের কারসাজি। আস্থায় আনতে হবে, আবার সঙ্গে সঙ্গে ওই শাস্তির ব্যবস্থাও খুব সরাসরি এবং কড়াকড়িভাবে সেগুলো দেখাতে হবে। বছরে বাংলাদেশে 20 থেকে 22 লাখ মেট্রিক টন ভোজ্য তেল এবং 18 থেকে 20 লাখ মেট্রিক টন চিনির চাহিদা থাকে, যার 90% আমদানি হয়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে ছিল উপচে পড়া ভিড়। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও পর্যাপ্ত জ্বালানি তেল না পাওয়ার অভিযোগ গ্রাহকদের। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির উত্তাপ ছড়িয়েছে দেশের জ্বালানি তেলের বাজারে। রেশনিং পদ্ধতিতে তেল বিপণনে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। চলতি মাসের শুরু থেকেই ভোক্তাদের চাপ বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে তেল বিক্রির সীমা নির্ধারণ করে দিলেও কাটেনি সংকট, উল্টো তৈরি হয়েছে জটিলতা। শুক্রবার ঢাকার বিভিন্ন পাম্পে বাইক প্রতি 2 লিটার, প্রাইভেট কারে 10 ও মাইক্রোবাসে 25 লিটার পর্যন্ত তেল দেওয়া হচ্ছে। তেল কিনতে সকাল থেকেই ভিড় জমিয়েছেন গ্রাহকরা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল পেলেও তা চাহিদা মাফিক নয় বলে অভিযোগ তাদের। 1.5 ঘন্টা দাঁড়িয়ে আছি এখানে, এখন ওনারা বলতেছে 1টার পরে তেল দিবে না। তো আমরা 1.5 ঘন্টা যে দাঁড়িয়েছিলাম, তো এটার কোনো মূল্য নাই। এনআই 3 ঘন্টার উপরে গেছে। ভোক্তা পর্যায়ে চাহিদা বাড়লেও ডিপো থেকে পেট্রোল, অকটেন, ডিজেল সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে বলে দাবি পাম্প সংশ্লিষ্টদের। রেশনিং অনুযায়ী 75% দিচ্ছে, এতে আমরা অনেক ভোগান্তি পড়তেছি। আমাদের এখন ডিমান্ড 100% ওভার। আজকে শুক্রবার আমি মাত্র 9,000 লিটার অকটেন এবং 4,500 লিটার ডিজেল পেয়েছি। ঈদযাত্রা সহজ করতে রেশনিং পদ্ধতির বদলে চাহিদা মাফিক তেল সরবরাহের আহ্বান ভোক্তা ও পাম্প মালিকদের। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহতদের গ্রামের বাড়িতে শোকের ছায়া। কনেসহ পরিবারের 4 জনের দাফন হয়েছে খুলনায়। আর বংলায় গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে বরসহ পরিবারের 9 জনকে। একদিন আগেও যে বাড়িতে ছিল হাসি, আনন্দ আর উৎসবের আমেজ, কয়েক ঘন্টার ব্যবধানে সে বাড়ি শোকে স্তব্ধ। বিয়ের সাজে নতুন জীবন শুরুর কথা ছিল মিতুর, কিন্তু নিয়তির নির্মম পরিহাস। বাবার বাড়ি থেকে বিদায়ী যে তার শেষ যাত্রা হবে কে জানতো। খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রাম থেকে বউ নিয়ে বৃহস্পতিবার বিকেলে মোংলার সেলাবনিয়া নিজ বাড়িতে ফিরছিল বরপক্ষ। বাগেরহাটের রামপালে পৌঁছালে একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বরযাত্রী মাইক্রোবাসের। মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায় গাড়ি। শুক্রবার সকালে খুলনার কয়রা উপজেলার আমাদি ইউনিয়নে নববধূ মিতু, ছোট বোন, দাদি ও নানির জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। নববধূর সাজে সজ্জিত হওয়ার মাত্র 3 ঘন্টার ভিতরে জবানিকে আঘাত ঘটলো, এটা আমরা অত্যন্ত মর্মাহত। খুব খারাপ লাগতেছে, আসলে এরকম মৃত্যু আগে কখনো আমি দেখিনি। এদিকে ভোরে বর সাব্বির, তার বাবা, 2 বোন সহ পরিবারের 9 জনের মরদেহ নিজ বাড়ি বাগেরহাটের মোংলায় আনা হলে এলাকায় নেমে আসে শোকের ছায়া। জুমার নামাজের পর উপজেলা মাঠে জানাজা শেষে পৌর কবরস্থানে সবার দাফন হয়। মাইক্রোবাসের চালককে দাফন করা হয় রামপালে। বিআরটিএ যেটা আছে তাদের একটা রেগুলেশন আছে, সেই অনুযায়ী প্রত্যেক ব্যক্তি আর কি 5 লাখ টাকার উপর পাবে। বুধবার রাতে খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রামে সাব্বির ও মার্জিয়া আক্তার মিতুর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আব্দুল্লাহ আল মামুন, রুবেল, সময় সংবাদ। জনপদের সময় আরো থাকছে। ছুটির দিনে বইমেলা প্রাঙ্গণে ক্রেতা দর্শনার্থীর সমাগম। শিশু প্রহরে উচ্ছ্বাসে মাতল শিশু কিশোররা। নতুন বইয়ের ঘ্রাণ আর রঙিন মলাটের মোহে স্টলে স্টলে ভিড়। দেখছেন জনপদের সময়।
পাবনায় অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে 2 প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। জব্দ হওয়া তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশ দেয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকালে সুজানগরের পূর্ব বনগ্রাম ও চিলাখরা বাজারে অভিযান চালায় সংস্থাটি। জ্বালানি তেল মজুতের এখতিয়ার না থাকলেও আজিমুদ্দিন ট্রেডার্স থেকে পাওয়া যায় 300 লিটার পেট্রোল। অন্যদিকে মেসার্স মামুন মেশিনারিজ থেকে পাওয়া যায় 4,500 লিটার ডিজেল। অবৈধভাবে জ্বালানি তেল মজুতে প্রমাণ মেলায় 2টি প্রতিষ্ঠানকে সর্বমোট 50,000 টাকা জরিমানার নির্দেশ দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা বিভাগীয় সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। এরই সঙ্গে প্রতিষ্ঠান দুটিকে সতর্কও করা হয়। বাজার নিয়ন্ত্রণে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 1000 লিটারের কাছাকাছি আমরা দেখছি যে প্রায় পেট্রোল মজুদ ছিল, কতগুলো এলপি গ্যাসও ছিল। সেগুলো সরকার নির্ধারিত যে মূল্য আছে 116 টাকা, সেগুলো আমরা দেখেছেন যে জনসমক্ষে বিক্রি করেছি। বাসাবাড়ির কাছেই একটা দোকানে একদম গ্রামের ভিতরে তিনি প্রায় 4,500 লিটার তিনি পেট্রোল ডিজেল মজুদ করেছেন, আর এটা হচ্ছে পেট্রোল। তো তাকে আমরা 30,000 টাকা জরিমানা করেছি এবং সেটাও আমরা জনসমক্ষে বিক্রি করে দিয়েছি। দেখছেন জনপদের সবাই। দেখতে দেখতে শেষ প্রহর গুনছে এবারের বইমেলা। 16তম দিনে আজ সকালে ছিল 5ম শিশু প্রহর। সকাল 11টায় মেলার দুয়ার খুলে দেওয়ার পর থেকেই খুদে পাঠকদের পদচারণায় উচ্ছ্বাসে ভরে ওঠে মেলা প্রাঙ্গণ। অমর একুশে বইমেলার 16তম দিন। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকেই মেলা প্রাঙ্গণে দেখা গেছে পাঠক দর্শনার্থীর সমাগম। বেলা 11টায় শুরু হয় শিশু প্রহর, চলে বেলা 1টা পর্যন্ত। নতুন বইয়ের ঘ্রাণ আর রঙিন মলাটের মোহে খুদে পাঠকদের চোখে মুখে ছিল উচ্ছ্বাস। অভিভাবকদের হাত ধরে মেলায় আসা শিশুদের প্রাণবন্ত উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো মেলা প্রাঙ্গণ। বিজ্ঞান, গল্প আর অনেক গল্প কিনেছি আমি। কমিক্সের সিরিজ পড়ছি, এটাই হচ্ছে আমি এখান থেকে নিয়েছি। আমার সব্যসাচী চাকমাকে বেশি পছন্দ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেলা প্রাঙ্গণে ভিড় জমতে থাকে ক্রেতা দর্শনার্থীর। এ বছরের বইমেলার আয়োজন নিয়ে পাঠক ও লেখকদের মধ্যে কিছুটা অসন্তোষ থাকলেও প্রকাশকরা বলছেন দর্শনার্থী কম হলেও বইপ্রেমীদের আগমন ঠিকই ছিল। বইমেলাটা শুরু হতে হতেই শেষ হয়ে গেল আর কি, বাট এটা ন্যাশনাল একটা ইস্যুও ছিল। 12 তারিখে আমাদের জাতীয় নির্বাচন ছিল। আগে যারা যেসব পাঠক অহরহ বইমেলায় আসতো তাদেরকে আসলে চোখে পড়ছে না, কারণ বইমেলায় পাঠকরা বই নেড়ে দেখছে, বই ছুঁয়ে দেখছে, কিন্তু বই কেনার প্রতি তাদের আগ্রহ কম। বইমেলাটা একটু ভিন্নধর্মী, কেননা রোজার ভিতরে পড়েছে। মেলাটা এক কথাই অনেকটা নিষ্প্রাণ। মেলার আজকে শেষ শুক্রবার, তাই কিছু লোকজন দেখা যাচ্ছে, এর আগে আসলে তেমন লোকজন ছিলই না। অমর একুশে বইমেলা এখন শেষ পর্যায়ে। 15ই মার্চ পর্দা নামবে বাঙালির প্রাণের এই আয়োজনের। ফারিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জাতীয় স্মৃতিসৌধ ও জিয়া উদ্যানের স্পিকার ডেপুটি স্পিকারের শ্রদ্ধা, বললেন সংসদে স্লোগান রীতি বহির্ভূত। প্ল্যাকার্ড প্রদর্শনকে অসংসদীয় আচরণ বলছেন বিশ্লেষক। কোনো তদবির নয়, সব ক্ষেত্রে মেধার গুরুত্ব দেবে সরকার, জানালেন মির্জা ফখরুল। দেশের মানুষ আর প্রতিহিংসার রাজনীতি চায় না, বললেন ডক্টর শফিকুর রহমান। এবং মির্জা আব্বাসের মস্তিষ্কে প্রথম দফা অস্ত্রোপচার সম্পন্ন। অবস্থার উন্নতি হলে নেওয়া হবে সিঙ্গাপুরে। হাসপাতালে গিয়ে রাজনৈতিক উপদেষ্টার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন স্বপ্নব নিবিড়। আলিশা, আপনাকে ধন্যবাদ। রাতের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়ের।